বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বিএসসি বিএড, মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে স্বাগত জানিয়ে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ক্লাস অষ্টম অধ্যায় আজকে আলোচনা করব। আশা করি স্নেহের শিক্ষার্থীবৃন্দ এই করোনার মধ্যে আল্লাহর রহমতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্ব বাড়িতে ভালোভাবেই আছো। দীর্ঘ 5-6 মাস করোনার কারণে শিক্ষক শিক্ষার্থীর যে সেতুবন্ধন, সেই সেতুবন্ধন থেকে আমরা একটু বিচ্ছিন্ন অবস্থায় আছি। তোমরা জানো, পদার্থবিজ্ঞানের মধ্যে দূরত্ব বাড়লে আকর্ষণ শক্তি কমে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের থেকে 5-6 মাস যাবৎ দূরে রয়ে গেছো, যার পরিপ্রেক্ষিতে আকর্ষণও একটু কম। তবে সেই আকর্ষণটাকে পুনরায় বন্ধনে আবদ্ধ করার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ সাপেক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে অনলাইনের ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, যার জন্য যিনারা এই ব্যবস্থাটা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার অনলাইনে ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে আমার এই ক্লাসটা নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের ক্লাস। আজকে আমি এই অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন এই সম্পর্কে গত ক্লাসে আমি একটু আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সকলেই আমার এই আলোচনাকে যথাযথভাবে গ্রহণ করেছ। গতকালের আলোচনা ছিল আলোর প্রতিফলন কি, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের নিয়মিত এবং ব্যক্তি প্রতিফলন সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব তোমাদেরকে নিয়ে। আমরা জানি, সকালে ঘুম থেকে যখন উঠে হাত মুখ ধুয়ে নিজের চেহারাটাকে যখন দেখতে চাই, তখন আমরা একটা বস্তুর উপর গিয়ে দাঁড়াই। নিশ্চয়ই তোমরা জানো, এখন যদি প্রশ্ন করা হয় বস্তুটা কি, হয়তোবা তোমরা উত্তর দিবে আয়নার সামনে দাঁড়াই। আজকের আমার আলোচ্য বিষয় আয়না। পদার্থবিজ্ঞানের মধ্যে এই আয়নাকে দর্পণ বলা হয়েছে, যার ইংরেজি হইল মিরর। আজকে আমি তোমাদেরকে এই দর্পণ সম্পর্কে, দর্পণ কি, দর্পণ কত প্রকার,
বিভিন্ন প্রকার দর্পণের মধ্য থেকে সমতল দর্পণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি আমরা দর্পণ। দর্পণ কি? আমরা জানি যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে দর্পণ বলা হয়। একটি হলো সমতল দর্পণ, আরেকটি হলো গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়। সমতল, উত্তল। উত্তল দর্পণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়, অবতল, উত্তল। তাহলে সমতল দর্পণ কাহাকে বলে? যে সমতল পৃষ্ঠে মসৃণ থাকে এবং নিয়মিত প্রতিফলন ঘটায়, তাকে বলা হয় সমতল দর্পণ। আজকে আমি এই সমতল দর্পণ নিয়ে আলোচনা করব। সমতল দর্পণে কিভাবে বিম্ব গঠিত হয়, সমতল দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব পরস্পর সমান, এটা আমি জ্যামিতিক উপায়ে বোর্ডে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, চলো এবার কিভাবে সমতল দর্পণে বিম্ব গঠিত হয় এবং লক্ষ্যবস্তু থেকে সমতল দর্পণের দূরত্ব, দর্পণ থেকে বিম্বের দূরত্ব পরস্পর সমান হয়, সেটা প্রমাণ করব। এবার চলো আমরা বোর্ডে লক্ষ্য করি। চিত্রে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, ও একটা বিন্দু, ও বিন্দুতেই লক্ষ্যবস্তু অবস্থিত। M1, M2 একটি সমতল দর্পণ। ও লক্ষ্যবস্তু থেকে একটা আলোক রশ্মি
টি বিন্দুতে প্রতিফলিত হয়ে ও বিন্দু থেকে একটা আলোক রশ্মি অবিলম্বভাবে টি বিন্দুতে প্রতিফলিত হয়ে আবার পুনরায় ও বিন্দুতে ফিরে আসে। আরেকটি রশ্মি দর্পণের ও বিন্দু থেকে দর্পণের মেরুবিন্দুতে প্রতিফলিত হয়ে আর কিউ পথে চলে আসে। তাহলে আমরা সমতল দর্পণের মাধ্যমে কিভাবে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা বোর্ডে দেখলাম। প্রিয় শিক্ষার্থী, ভালো করে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখন আমরা প্রমাণ করব লক্ষ্যবস্তু ও থেকে দর্পণের দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান। প্রথমে আমরা আর বিন্দুতে একটি অবিলম্ব RN অঙ্কন করি। ফলে ও বিন্দু থেকে আপতিত রশ্মি RN অবিলম্বের সাথে একটি কোণ উৎপন্ন করেছে। এই কোণটার নাম হলো আপতন কোণ। আপতন কোণকে আমরা I দ্বারা প্রকাশ করি। প্রতিফলিত রশ্মি আর কিউ অবিলম্ব RN এর সাথে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা হইল প্রতিফলন কোণ। তোমরা জানো প্রতিফলন কোণকে R দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রতিফলনের সূত্র। ওইখানে আমরা পড়েছিলাম আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। তাহলে আমরা বলতে পারতেছি ও আর এন আপতন কোণ, ও আর এন আপতন কোণ সমান এন আর কিউ, এন আর কিউ কোণ। প্রতিফলনের সূত্র অনুসারে আমরা এটা বলতে পারি ও আর এন কোণ সমান এন আর কিউ কোণ। আমরা লক্ষ্য করি এখানে আর এন এবং ও টি পরস্পর সমান্তরাল সরলরেখা। কি কি? আর এন সমান্তরাল ও টি এবং ও আর হলো এদের ছেদক। তাহলে জ্যামিতিক উপায়ে যদি চিন্তা করি, দুটি বাহু সমান্তরাল এবং ছেদক রেখা যদি থাকে তাহলে একান্তর কোণগুলা পরস্পর সমান হয়, এটা আমরা জানি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বলতে পারি
ও আর এন কোণ সমান আর ও টি কোণ। কিসের কারণে? একান্তর কোণ বলে। একান্তর কোণ বলে। আবার যদি চিন্তা করি, আর এন এবং ও আই দুটি সমান্তরাল রেখা, আই কিউ হইল তাদের ছেদক, আই আর কিউ হইল তাদের ছেদক। তাহলে আবার আর এন সমান্তরাল ও আই এবং আই আর কিউ তাদের ছেদক। তাহলে আমরা বলতে পারি অনুরূপ কোণ কিউ আর এন, কিউ আর এন সমান আর আই ও, আর আই ও কোণ। যেহেতু আমরা প্রথমে পড়ছি প্রতিফলনের নিয়ম অনুসারে আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারতেছি যে কিউ আর এন কোণ সমান এন আর ও কোণ সমান আর ও টি কোণ, আর ও টি কোণ। এই কোণ আর এই কোণ পরস্পর সমান। যেহেতু আমরা প্রমাণ করছি কিউ আর এন কোণ সমান আর আই ও কোণ, তাহলে আমরা বলতে পারি আর আই ও কোণ সমান আর ও টি কোণ, টি কোণ। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান বলা যায়। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এখানে আর টি ও একটা ত্রিভুজ এবং আর আই টি একটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে। এই ত্রিভুজ দুইটার মধ্যে আর আই টি কোণ সমান আর ও টি কোণ। এই কোণ দুইটা পরস্পর সমান। টি আর হইতেছে সাধারণ বাহু, টি আরটা হইতেছে সাধারণ বাহু। সুতরাং আমরা বলতে পারি আর আই টি কোণ সমান আর ও টি কোণ। আর টি সমান আর টি, আর টি সমান আর টি, সাধারণ বাহু বলে। যেহেতু ওটি রশ্মি অবিলম্বভাবে
টি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ও টি আর কোণ, এই কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণও হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, ব্ল্যাকবোর্ডের দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করো। তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে আর টি আই কোণ সমান আর টি ও কোণ সমান 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে কি কি শর্ত থাকলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ সমান আছে। লক্ষ্য করো, এই কোণ সমান, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর একটি সাধারণ বাহু আছে। ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু যদি সমান থাকে, তাহলে আমরা জানি ত্রিভুজ দুটি কি? সর্বসম। তাহলে বলা যায় ত্রিভুজ আর আই টি সর্বসম ত্রিভুজ আর টি ও। তাহলে যেহেতু আমরা সর্বসম প্রমাণ করতে পারছি, তাহলে অবশ্যই আমরা বলতে পারি টিআই সমান টিও। যেহেতু এটা হলো সমতল দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, দর্পণ থেকে বিম্বের দূরত্ব যেহেতু আমরা সমান আনতে পারছি, তাহলে আমরা বলতে পারি বিন্দু লক্ষ্যবস্তু থেকে আগত আলোক রশ্মি লক্ষ্যবস্তু থেকে দর্পণের দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান। প্রথমে আমরা অবাস্তব প্রতিবিম্ব এখানে পেয়েছি, তারপরে আমরা লক্ষ্যবস্তু থেকে দর্পণের দূরত্ব, দর্পণ থেকে বিম্বের দূরত্ব পেয়ে গেলাম। এই দুইটা পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার এই টপিকসটা তোমরা যথাযথভাবে মনোযোগ সহকারে শুনেছ এবং বোর্ডের দিকে লক্ষ্য করেছ। জ্যামিতিক উপায়ে আমি তত্ত্বীয়ভাবে এটা প্রমাণ দেখাইলাম। আসলে বিজ্ঞান হলো হাতে কলমে শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব ব্যবহারিকের মাধ্যমে প্র্যাকটিক্যালি প্রদর্শনপূর্বক যে লক্ষ্যবস্তু থেকে আয়নার বা দর্পণের দূরত্ব, সমতল দর্পণের দূরত্ব, সমতল দর্পণ থেকে বিম্বের দূরত্ব পরস্পর সমান। চলো এবার আমরা, প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্যবস্তু থেকে দর্পণের দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে একটু শিখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছ এটা হলো আলোক রশ্মি যা একটা মোমে আছে, আর এটা হলো আলো ছাড়া। তার মানে এটার মধ্যে আগুন নাই, এটার মধ্যে আগুন আছে। আমরা এটা একটা সমতল দর্পণ। এই সমতল দর্পণের মধ্যে এখানে আমরা আলো ফেললাম। এটা হলো লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তু থেকে আমরা যদি তাকাই, দেখা যাবে লক্ষ্যবস্তুর যে বিম্বটা, এই আলোটা
সরাসরি যেয়া যে মোমবাতির মধ্যে আগুন ছিল না, মনে হইতেছে এই দর্পণ দিয়ে যদি আমরা তাকাই এই আগুনটা ওইখানেও জ্বলছে। তার মানে এখানে একটা অবাস্তব মনে হইতেছে যেন ওইখানেও আগুনটা জ্বলছে, এখানে একটা অবাস্তব প্রতিবিম্বের সৃষ্টি হয়েছে। আমরা স্কেলের সাহায্যে মেপে দেখি, লক্ষ্য বস্তুর থেকে দর্পণের দূরত্ব 14 সেন্টিমিটার, দর্পণ থেকে বিম্বের দূরত্ব 14 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা প্র্যাকটিক্যালি দেখলা যে লক্ষ্যবস্তু থেকে সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণের দূরত্ব দর্পণ থেকে বিম্বের দূরত্ব পরস্পর সমান। ধন্যবাদ সকলকেই, ধন্যবাদ সকলকে। আজকে আমরা সমতল দর্পণে বিন্দু লক্ষ্যবস্তুর থেকে যে প্রতিবিম্ব আমরা পাইলাম, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তত্ত্বীয়ভাবে জ্যামিতিক উপায়ে আমরা বোর্ডে প্রমাণ করেছি এবং সেটাকে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখলাম। তাই আসলো যে লক্ষ্যবস্তু থেকে দর্পণের দূরত্ব, দর্পণ থেকে বিম্বের দূরত্ব পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটা সকলেই মনোযোগ সহকারে শুনছো বা দেখছো। আগামী দিন এই বিন্দু লক্ষ্যবস্তুর থেকে যে বিম্ব গঠিত হয় সমতল দর্পণের ক্ষেত্রে সেটা আমি তোমাদেরকে দেখালাম, প্রমাণ করলাম। আগামী দিন তোমরা বিস্তৃত লক্ষ্যবস্তুর থেকে কিভাবে বিম্ব গঠিত হয় সেটার চিত্র অঙ্কন করে নিয়ে আসবে। এই হলো তোমাদের বাড়ির কাজ। পরিশেষে আমি বলতে চাই, আসলে অনলাইন ক্লাস, শিক্ষক নির্ভর ক্লাস, আমরা শেখানোর ফলাফল, বর্তমান যে শিক্ষণ পদ্ধতি আছে, শিক্ষাদান পদ্ধতি আছে, সেখানে শিক্ষার্থী সক্রিয় থাকার কথা, কিন্তু সেখানে শিক্ষার্থী নিষ্ক্রিয়, শিক্ষকই সক্রিয়। একটু বিচ্যুতি হলে পরেও আমি মনে করি এই ক্লাসটা মাঝখানে যে আমরা 5 থেকে 6টা মাস তোমাদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শ্রেণী পাঠদান করাইতে পারি নাই, সেটা আজকে পরোক্ষভাবে হলেও কিছুটা উপকারে তোমাদের আসবে আমি মনে করি। সেই সাথে করোনার মধ্যে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবে। পরিশেষে আবারও ধন্যবাদ জানাই যে শিক্ষা বান্ধব সরকার এই আয়োজন করে শিক্ষার্থীর মাঝে পুনরায় একটা শিক্ষার সঞ্চার ঘটাইয়েছেন। পরিশেষে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।